আপনি ধরে রাখুন, এটা ওর শেষ বক্তব্য আর সাটা ভাঙা মাছ দেবো। যারা ওকে ডেকেছিল এই সভাতে তাদেরকে আগে তুলবো, তারপরে আপনার কাছে যাব। যেদিন টাওয়ার গরম হয়ে যায় সেদিন আমি ও এসপিও বুঝবো না, ও চিফ মিনিস্টারও বুঝবো না। বন্ধুরা, পশ্চিমবঙ্গের রাজনীতিতে এমন কিছু মুহূর্ত আসে যেগুলো শুধু একটি বক্তব্যে সীমাবদ্ধ থাকে না, বরং বদলে দিতে পারে গোটা রাজনৈতিক সমীকরণ। ঠিক তেমনই এক ঘটনাকে কেন্দ্র করে এখন তোলপাড় রাজ্য রাজনীতি। বিধানসভার ভিতরে যা ঘটছে তা নিয়ে এখন জোর চর্চার রাজনীতির মহলে। আর কয়েকদিনের মধ্যেই হুমায়ুন গ্রেপ্তার হচ্ছেন। এখানে আইনের শাসন রয়েছে, শাসকের আইন নয়। শুভেন্দু অধিকারীর এই ভয়াবহ বক্তব্য যখন হাউজের ভেতরে চলছে তখন লেজ গুটিয়ে হুমায়ুন বাইরে পালিয়ে এসেছেন। আর সবচেয়ে বেশি আলোচনায় একটি বাক্যই, এনাফ ইজ এনাফ। এই একটি বাক্য উচ্চারণ করে শুভেন্দু অধিকারী কড়া হুঁশিয়ারি দেন। তার বক্তব্য, এই ধরনের উস্কানিমূলক মন্তব্য আর বরদাস্ত করা হবে না। তিনি অভিযোগ করেছেন, রাজনৈতিক উদ্দেশ্যে সাধারণ মানুষকে, বিশেষ করে সংখ্যালঘুকে উস্কে দেওয়ার চেষ্টা হয়েছে। তিনি অভিযোগ করেছেন, রাজনৈতিক উদ্দেশ্যে সাধারণ মানুষকে, বিশেষ করে সংখ্যালঘু মানুষকে উস্কে দেওয়ার চেষ্টা করা হয়েছে। একই সঙ্গে তিনি জানান, এই ঘটনায় 2টি এফআইআর দায়ের করা হয়েছে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবিও জানান। শুধু তাই নয়, তিনি আরো বলেন, যারা ওই বিতর্কিত সভার আয়োজক ছিলেন তাদের বিরুদ্ধেও তদন্ত হওয়া উচিত। তার বক্তব্যের বড় অংশ জুড়ে ছিল আইনের শাসন প্রতিষ্ঠার কথা আর আইনকে নিজের পথে চলতে দেওয়ার আহ্বান। বিধানসভার ভেতরে তার বক্তব্য ছিল দীর্ঘ। তার মূল বার্তা ছিল এইটাই, এনাফ ইজ এনাফ, এবার আইন নিজের কাজ করবে। রেজিনগরে আবার নির্বাচন রয়েছে, সেখানে আপনার ছেলেকে জেতাতে হবে, তাই সংখ্যালঘু ভাই বোনদের উস্কিয়ে ফুসকিয়ে এই ধরনের মন্তব্য আপনি করছেন। তিনি মুখ্যমন্ত্রীর নাম করে যেসব কথা বলেছেন, মুখ্যমন্ত্রীকে নাকি সাবধান করেছেন। একটা কমিউনিটি নেমে যাবে, রেজিনগর মন্তব্য পেশ করেছিলেন হুমায়ুন কবির। এই হুমায়ুন কবিরের বিরুদ্ধে আপাতত 2টি পৃথক এফআইআর করা হয়েছে। এফআইআর এর পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে আর কয়েকদিনের মধ্যে হুমায়ুন কবিরকে অ্যারেস্ট করা হতে পারে। যারা হুমায়ুন কবিরকে ডেকেছিলেন, যারা উদ্যোক্তা, তাদের আপাতত তুলে নেওয়া হবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এই মন্তব্য এবং বিধানসভার অভ্যন্তরে এই মন্তব্য রেকর্ড হয়ে যাওয়ার পরপরই কিছুটা চাপে পড়েছেন হুমায়ুন কবির। চেষ্টা করলে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার, কিন্তু মুখ্যমন্ত্রী বললেন, না, দেখা করার আর কোনো সুযোগ নেই, কোনো চান্স নেই। আর মুখ্যমন্ত্রী সাবধান করে দিলেন হুমায়ুন কবিরকে এবং সবাইকে আশ্বস্ত করলেন, হুমায়ুন কবিরের এই ধরনের বেফাঁস মন্তব্য যা তিনি আগেও করেছেন, এটা লাস্ট বারের জন্য, এরপর আর হবে না। হুমায়ুন কবির গ্রেপ্তার হতে পারেন আর কয়েকদিনের মধ্যেই। এই মন্তব্যের জ্বরে এই মুহূর্তে শুভেন্দু অধিকারী তিনি হাউজের অভ্যন্তরে হুমায়ুন কবিরকে এই বক্তব্যের প্রেক্ষিতে দাঁড়িয়ে তিনি যে বক্তব্য রেখেছেন, জাস্ট আপনাদের শুনিয়ে রাখলাম। তাতে এরপরে শুরু হয় রাজনৈতিক বিতর্ক, কারণ যার বক্তব্যকে ঘিরে এত আলোচনা, সেই হুমায়ুন কবির পরে নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন। তিনি দাবি করেছেন, তার বক্তব্য মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে ছিল না, বরং তার অভিযোগ ছিল স্থানীয় বিজেপির নেতৃত্বের বিরুদ্ধে। তিনি বলেছেন, তাকে রাজনৈতিকভাবে আক্রমণ করা হয়েছে বলেই তিনি পাল্টা রাজনৈতিক ভাষার প্রতিক্রিয়া দিয়েছেন। পাশাপাশি তিনি এটাও বলেছেন, যদি তার বক্তব্যে সত্যি আপত্তিকর কিছু থেকে থাকে তবে সেটি স্পষ্ট করে জানানো হোক। তবে তিনি দাবি করেছেন, রাজ্য সরকারের বিরুদ্ধে নয়, তার বক্তব্য ছিল রাজনৈতিক প্রতিপক্ষকে ঘিরে। এই 2 বক্তব্যকে সামনে আসার পর স্বাভাবিকভাবে প্রশ্ন উঠতে শুরু করেছে, বিতর্ক কি এখানেই থামবে নাকি বিষয়টি আরো বড় আইনি এবং রাজনৈতিক মোড় নেবে? একদিকে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে 2টি এফআইআর কে কেন্দ্র করে। তদন্ত কোন দিকে এগোবে, আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা কি পদক্ষেপ নেবে, সেটা এখন নজরে রয়েছে। যদিও এখনো পর্যন্ত ভবিষ্যতে কি পদক্ষেপ হবে সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছুই জানা যায়নি। অন্যদিকে রেজিনগরের রাজনীতিও নতুন করে আলোচনায় উঠে এসেছে। ইতিমধ্যে বিভিন্ন মহলে জল্পনা শুরু হয়েছে, কে কতটা সুবিধা পাবে, কার অবস্থান কত শক্ত হবে তা নিয়ে চলছে বিশ্লেষণ। এই আবহে আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকীও নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন। তার বক্তব্যে শুধু আবেগঘন বা উত্তেজনাপূর্ণ ভাষণ দিয়ে কোনো সম্প্রদায়ের অধিকার ফিরে আসে না। তিনি বলেছেন, নির্দিষ্ট পরিকল্পনা, সাংবিধানিক পথ এবং বাস্তব রাজনৈতিক কৌশলী হতে পারে তার সমস্যার সমাধান। একই সঙ্গে তিনি প্রশ্ন করলেন, কোনো রাজনৈতিক
দল কি শুধুমাত্র একটি ধর্মীয় সম্প্রদায়কে সামনে রেখে রাজনীতি করতে পারে? তার মতে অধিকার আদায়ের লড়াই হওয়া উচিত সাংবিধানিক এবং গণতান্ত্রিক কাঠামোর মধ্যেই। সব মিলিয়ে এখন মুর্শিদাবাদের রাজনীতিতে এক নতুন মোড়ে দাঁড়িয়েছে। এই বিতর্ক এখন আর একটি মন্তব্যে সীমাবদ্ধ। রাজনৈতিক চাপানোত্তর থেকে শুরু করে আইনি প্রক্রিয়া সবকিছু মিলিয়ে মুর্শিদাবাদের রাজনীতি এখন নতুন এক মোড়ে দাঁড়িয়েছে। শুভেন্দু অধিকারীর কড়া অবস্থানের পর হুমায়ুন কবিরের ব্যাখ্যামূলক বক্তব্য রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা তৈরি করেছে। অন্যদিকে বিরোধী শিবিরও এই পরিস্থিতিকে ঘিরে নিজেদের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করতে শুরু করেছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, এই বিতর্কে কি শুধুই রাজনৈতিক বাকযুদ্ধে থেমে থাকবে, নাকি আইনি পদক্ষেপ আরো দ্রুত এগোবে? আর যদি এই পরিস্থিতি আরো জটিল হয়, তবে একটি বিষয় স্পষ্ট, মুর্শিদাবাদের রাজনীতি এখন উত্তপ্ত, আর প্রতিটি পদক্ষেপের দিকে নজর রাখছে সাধারণ মানুষ থেকে রাজনৈতিক বিশ্লেষক সবাই। এখন দেখার বিষয় তদন্ত কোন দিকে এগোয়। রাজনৈতিক উত্তাপ কি আরো বাড়বে, নাকি পরিস্থিতি ধীরে ধীরে শান্ত হবে? রেজিনগরের রাজনীতিতে এর প্রভাব কতটা পড়বে, আর আগামী দিনের ঘটনা প্রবাহই সেটার উত্তর দেবে। আর এখন শুধু এই বক্তব্যের মধ্যে সীমাবদ্ধ নেই, এটি এখন পশ্চিমবঙ্গের অন্যতম আলোচিত রাজনৈতিক ইস্যুতে পরিণত হয়েছে। আপনারা কি মনে করেন, এই বিতর্কের পর রাজনৈতিক সমীকরণ কি বদলাতে পারে? আইনগত পদক্ষেপ কতটা গুরুত্বপূর্ণ হবে বলে আপনি মনে করছেন? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান। ভিডিওটি তথ্যভিত্তিক হলে লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এমন গুরুত্বপূর্ণ রাজনৈতিক বিশ্লেষণ ও সর্বশেষ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী কোনো প্রতিবেদনে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।